আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে পরপর তিনটে খবর বলবো। তিনটে খবরই খুব ইন্টারেস্টিং। নাম্বার ওয়ান হচ্ছে এই যেটা আমি এতদিন ধরে বলে যাচ্ছিলাম না, পালানোর সব রাস্তা বন্ধ, পালানোর সব রাস্তা বন্ধ। সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট থেকে সম্ভবত একটি লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি ন্যাশনালিস্ট যারা আছে, এই বাংলাদেশি যারা টেরোরিস্ট আছে, ন্যাশনালিস্ট বলবো কি, এরা টেরোরিস্ট যারা আছে তাদের নাম ধাম দিয়ে একটা আমাদের কলকাতা বিমানবন্দরে একটা পাঠিয়ে দেওয়া হয়েছে। একটা লম্বা নেমন্তন্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে। এই খবরটা কিন্তু আমাদের কোনো কাগজে বেরোয়নি, কিন্তু দিল্লির অল ইন্ডে এই খবরটা খুব ঘোরাফেরা করছে। আমার কানে এসছে, আমার একটি বন্ধু তার স্ক্রিনশট থেকে আমার একটা ছবি তুলে পাঠিয়েছে যে এইটা হচ্ছে খবর, যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি। এই সমস্ত সরকারিভাবে জানানো হয় না। কোথায় কোন টেরোরিস্টের নাম দেওয়া আছে, তাকে কোথায় ইমিগ্রেশন আটকে দেবে, ধরে তারপরে জেলে পুরে দেবে, সেটা কি সরকারিভাবে জানানো হবে? সরকারিভাবে জানানো হবে না, ফলে এটাও সরকারিভাবে জানানো হচ্ছে না। এদিকে শেখ হাসিনা গতকাল থেকে অত্যন্ত খুশি এবং বহু লোকের সঙ্গে তিনি মিটিং করছেন, বহু লোকের সঙ্গে। আমার যেমন ভারতীয় আধিকারিকদের সঙ্গে মিটিং করছেন, তেমনি তিনি বিদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতা তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। তিনি একেবারে প্রাণোদিত, হাস্যোজ্জ্বল, এবং তিনি তার কথাবার্তা শুনলে বোঝা যাচ্ছে তিনি খুব শিগগির ঘরে ফেরার সময় এগিয়ে আসছে, এটা বুঝতে পারছেন। কারণ উনিও তো রাজনীতি করেন, কূটনীতি করেন, উনি তো বোঝেন আন্তর্জাতিক চাপটা কিভাবে আসছে। এই আন্তর্জাতিক চাপের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল, এই যে গতকালকে আপনাদের কাগজে দেখলাম যে ছটা মানবাধিকার কমিশন আপনাদের একেবারে লম্বা চোতা ধরিয়ে দিয়েছে। চোতা তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাসে, চোতা এলো অক্টোবর মাসের একেবারে শেষের দিকে, থার্ড উইকে বলতে গেলে। এতদিন আসেনি কেন? এতদিন আসেনি কারণ মার্কিন কংগ্রেস এটা চায়নি। আমি যেটা বারবার আপনাদের বলার চেষ্টা করছি যে মার্কিন কংগ্রেস বাংলাদেশ থেকে পা তুলে নিয়েছে। আমাদের ট্রাম্পের আর কিছু করার নেই। এই দু চার গাছা যে সৈন্য রয়েছে দেখবেন না, এরা সব পালিয়ে যাবে, কেউ থাকবে না। এবার রইল পরে লাস্টে আপনাদের আজকে একটা এই নিয়ে একটা আছে, রায় আছে, অন্তর্বর্তী সরকারের ব্যাপারে রায় আছে। তা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমি অনেক আগে ভিডিওটা করছি, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে সিদ্ধান্ত এই শুনানিতে অন্তত হবে না। এই শুনানিতে হবে না এই কারণে যে এখানে আমাদের প্রফেসর সাহেব তিনি হচ্ছেন গিয়ে আইন উপদেষ্টা, আর তাজুল ইসলাম তিনি হচ্ছেন চিফ প্রসিকিউটর। দুজনের দোর্দণ্ড প্রতাপ, এরা পুরো আইন বিভাগটাকে কন্ট্রোল করে। এখন আমাদের চিফ জাস্টিস, তার কি ক্ষমতা আছে? তিনি তো মবের শিকার হয়ে যাবেন। তিনি তো শুনেছি ঠান্ডা মানুষ, চুপচাপ থাকেন, বেশি ঝামেলার মধ্যে থাকেন না। উনি করবেন কি, আবার একটা শুনানির ডেট দিয়ে দেবেন, দিয়ে ওকে ঠান্ডা করে পাঠিয়ে দেবেন। কোনটা কি হবে আমি জানি না, এটা আমার একটা আগাম মনে হচ্ছে, এই অবস্থা থেকে আমার আগাম মনে হচ্ছে। এবার আসুন আপনার দেশে যে আইএসআই এজেন্টগুলো রয়েছে, পাকিস্তান সমস্ত আইএসআই এজেন্টদের ডেকে পাঠাচ্ছে, ফর্মাল চিঠি দিয়ে ডেকে পাঠাচ্ছে, কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না। কেন বলুন দেখি? কারণ পাকিস্তানে যত আইএসআই এজেন্ট আছে তার বেশিরভাগ আননোন গানম্যানের হাতে মারা গেছে। এবার আননোন গানম্যান কারা সেটা কিন্তু ভারতবর্ষও জানে না। আননোন গানম্যান কারা, তারা কোত্থেকে উদয় হয়, কোত্থেকে তারা কী করে মিলিয়ে যায়। কেউ মসজিদে নামাজ পড়ছে, তার সঙ্গেই নামাজ পড়ছে, নামাজ পড়ে উঠলো, ঠাস করে চালিয়ে দিয়ে চলে গেল।
কেউ বাগানে হাঁটছে, বেশিরভাগ আইএসআই এবং মিলিটারির লোক বাগানে হাঁটছে, সকালবেলা মর্নিং ওয়াক করছে, জগিং করছে, একটা বাইকে করে এলো, ঠাস 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 লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে গেলো। কোন পথে আসে, কোন পথে যায়, এদের খুঁজে পাওয়া খুব মুশকিল হয়। একটাকেও এখনো পর্যন্ত ধরতে পারেনি। এই যত টেরোরিস্টদের মাথা আছে না, হাফিজ সঈদ থেকে আরম্ভ করে যত আছে, তাদেরকে কেউ আর দেখতে পাচ্ছে না, সব ভেতরে ঢুকে গেছে, গর্তে ঢুকে গেছে। এই যে 12-14টা আমরা যে মেরে দিলাম ইনস্টলেশনে টেরোরিস্টদের, কোনো রিয়াকশান দেখেছেন? একটা রিয়াকশান হয়নি। তবে হ্যাঁ, ভারতের ওপর আক্রমণের চেষ্টা এরা করবে, চেষ্টা করবে। এখন আপনারা ভাববেন যে ভারত কেন কিছু করছে না। কূটনৈতিক খেলায় ভারত এত এগিয়ে আছে যে সেখানে ধ্বংস করে কোনো লাভ নেই। আপনি বলুন না, আমেরিকার মধ্যে আজকে কি অবস্থা করে ট্রাম্পের ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। ট্রাম্প গেছেন আরও ক্ষেপে। গতকালকে আরও একবার উনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম, মানে সত্যকে, এই মিথ্যাকে উনি সত্য প্রমাণিতই করে ছাড়বেন। একটা মিথ্যাকে যদি বারবার বলা হয়, অনেকে সেটা সত্য বলে ধরেও নিতে পারে। অন্তত 25% লোক তো সত্য বলে ধরে নেবে। ট্রাম্প এখন সেই খেলায় মেতেছেন। ট্রাম্পের এখন আক্রোশ হচ্ছে কেন নরেন্দ্র মোদী তাকে ফোন করছেন না বা তার সঙ্গে যোগাযোগ করছেন না। নরেন্দ্র মোদী কোনো যোগাযোগ করবেন না, কোনো ফোনও করবেন না। কারণ আপনি যে ট্রাম্পবাবু, আপনি যে পিঠে ছুরিটা মেরেছেন না, ওটা একেবারে গভীরে গিয়ে লেগেছে। ওইখান থেকে নরেন্দ্র মোদীর যে রক্তক্ষরণ হয়েছে সেটা তিনি ভুলবেন না। সারা দুনিয়ার সামনে আপনি নরেন্দ্র মোদীকে বেইজ্জত করে ছেড়ে দিয়েছেন। নরেন্দ্র মোদী ছাড়বেন? কখনোই ছাড়বেন না। এখন এই যে 6টা মানবাধিকার কমিশনের হঠাৎ এই যে চিঠিটা এলো, সেখানে অনেক কিছু উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন, আওয়ামী লীগকে নিয়ে। ইনক্লুসিভ ইলেকশন, তার মানে ল অ্যান্ড অর্ডার আছে, মানে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা আছে, অনেক কিছু বলা আছে। কিন্তু ইনক্লুসিভ ইলেকশন যেটা আওয়ামী লীগের ব্যাপারে বলা আছে, সেইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনূস কিন্তু পাগল হয়ে রয়েছেন এই কারণে যে এখন তো উনি জাঁতা গলে পড়ে গেছেন। এখন যদি উনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন, তাহলে বাকি যে দলগুলো আছে তারা রেড়ে করে মারতে আসবে। আর যদি ইনক্লুসিভ নির্বাচনের এই যে চাপটা, আন্তর্জাতিক চাপটা তিনি যদি উপেক্ষা করেন, তাহলে তিনি কি হবেন? আন্তর্জাতিক প্রেশারের মুখে পড়বেন এবং তিনি কোথাও জায়গা পাবেন না। এখন এই চাপ ইউনূস কতটা সামলাতে পারবে সেটা বলা খুব মুশকিল। তবে আমার মনে হয় ইউনূস বোধহয় হাল টাল ছেড়ে দিয়ে এবার যে কোনো দিন পালাবে। এখন আপনারা সেটা ভালো বলতে পারবেন ইউনূসের কি অবস্থা। তবে ইউনূস খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই, সুবিধাজনক জায়গায় নেই। ইউনূস কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। আর আমি যে এয়ারপোর্ট অথরিটির কথা বললাম যে এরকম একটা চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিটার ব্যাপারে আমি আবার বলছি যে আমি কিন্তু এ ব্যাপারে কোনো কনফার্মেশন পাইনি। না আমার সঙ্গে কোনো সিভিল এভিয়েশন ডিরেক্টরের কথা হয়েছে বা সিভিয়েশন মিনিস্ট্রির সঙ্গে কোনো কথা হয়নি। আমি শুধু দিল্লির অন্দরে যে কথাটা ঘোরাফেরা করছে আমি শুধু সেইটুকু বললাম, এবং তারা যে খবরটা আমাকে এক টুকরো তুলে পাঠিয়েছে ছবি, আমি সেই ছবিটা আপনাদেরকে দেখালাম। এবার সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইউনূসের জন্য প্রার্থনা করুন যেন ইউনূস সসম্মানে এখান থেকে বেরোতে পারে। পারবে কি পারবে না সে আমি জানি না। সবাইকে ধন্যবাদ, নমস্কার।